আমাদের আলোচনা শেষ হলে আমাদের আজকে পুস্তক প্রকাশ আছে। পুস্তক প্রকাশ এই লুৎফর রহমান চৌধুরী যিনি একটু আগে পরিচয় দিলাম, তিনি সরকারি আধিকারিক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। তার পুস্তক উন্মোচিত হবে লাইফ অফ সুফি মৌলভী মোহাম্মদ আলী অ্যান্ড সুফি মৌলানা মহসিন আলী, রিফর্মিস্ট অ্যান্ড ফ্রিডম ফাইটার্স। তো পুস্তক প্রকাশিত হবে। আর বিকেলবেলা 5টার সময় আছে রসেন্দ্র দে, প্রাবন্ধিক রসেন্দ্র দের দুটো পুস্তক উন্মোচন, সমীক্ষাগুচ্ছ প্রথম খণ্ড ও সমীক্ষাগুচ্ছ দ্বিতীয় খণ্ড। তিনি ক্যান্সার পেশেন্ট, তো তিনি আসতে পারছেন না আগে, তো বিকেলবেলা বলেছেন আসবেন। একদম খুব খারাপ অবস্থা, এর মধ্যে উনি এলেই আমরা ওনার পুস্তক প্রকাশটা করে নেব, কারণ উনি খুব বেশি অসুস্থ। আর আজকে আমরা খুবই গর্বিত যে এই 82 বছরের বৃদ্ধ বলবো না, যুবক তরুণ ও রসেন্দ্র দে যিনি 87 বছর তার বয়স, এই দুজনের ওনার দুটো পুস্তক প্রকাশ করব। তো আমি বলবো নতুন দিগন্ত প্রকাশনী বয়স্কদের যারা, এই আমার আশুতোষ দাস আছেন, তিনি অবশ্য যুবক, একদম এদের তুলনায় অনেক যুবক। হ্যাঁ, তো এই নতুন দিগন্ত প্রকাশনী কিন্তু এই এদের আশীর্বাদেই, এদের শুভকামনায় সেই প্রথম থেকে কবি ছবিগুপ্তা শুরু করেছিলেন, আমার মাথায় হাত রেখেছিলেন কবি ছবিগুপ্তা। তো সেই থেকে শুরু হয়েছে আমার মাথায়, নতুন দিগন্ত প্রকাশনীর মাথায় সেই বয়স্কদের আশীর্বাদেই আমি বলবো যে আজকে আমি সেই 2009 থেকে শুরু করেছিলাম আর চলে যাচ্ছি। আর শুরু মূলত 2006 থেকে, কিন্তু 2009 থেকে পুরোপুরি প্রকাশনার সংস্থা করে চলে যাচ্ছি, চলতে তো পারছি সেই বয়স্কদের আশীর্বাদেই, তাদের আশীর্বাদেই। আর আমি আশা করব যে তাদের আশীর্বাদ আমার মাথায় সবসময় থাকবে। তো আজকে প্রকাশিত হবে তার বই। এই আলোচনাটা শেষ হলেই লুৎফর রহমান চৌলস্করের বই প্রকাশিত হবে। তিনি বলছেন 2টোর সময় তার অনেক লোকজন আসবেন, তো 2টোর সময় তার বইটা প্রকাশিত হবে। আমাদের আলোচনা যদি শেষ হয়ে যায়, তাহলে আগে শেষ হয়ে যায়, তাহলে আমরা কবিতা পাঠ শুরু করে দেব। কবিতা পাঠের পরে তার পুস্তক প্রকাশিত হবে। তো এবারে সুমিতা দি জানাচ্ছি। পূর্ব দিগন্ত জ্যোতির্গময় সাহিত্য উৎসবের প্রথম দিনে, যার আয়োজনে রয়েছেন নতুন দিগন্ত প্রকাশনী এবং সহযোগিতায় রয়েছেন রাইটার্স ওয়ার্ল্ড কলকাতা। তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ রয়েছেন স্যার ডক্টর অধ্যাপক তপোধীর ভট্টাচার্য মহাশয়। এখানে আগে মহারাজজিরা ছিলেন, চলে গেছেন। রয়েছেন রাইটার্স ওয়ার্ল্ডের সম্পাদক, সভাপতি এবং অন্যান্য সদস্যরা রয়েছেন, বিদগ্ধ ব্যক্তিজনেরা রয়েছেন, সুধী মণ্ডলীরা রয়েছেন। সবাইকে যথাযথ স্থানে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের একটা কথা আমি প্রথমেই বলে নিই, নয়তো আপনারা প্রচণ্ডভাবে নিরাশ হবেন। এই মিতা বারবার করে বলছিল সুবক্তা সুবক্তা, কথাটা বলেই যাচ্ছে সুবক্তা সুমিতা ঘোষ। একেবারেই সুবক্তা নই, আর বিশেষ করে আজকে আমার তেমন কোনো প্রস্তুতিও নেই, কি বলবো জানি না। ও অত্যাধিক ভালোবাসে, তাই হয়তো কথাগুলো বলছে। তো আগেই আমি বলে দিচ্ছি, আমি কোনো সুবক্তা নই, 2-1টি কথা মাত্র আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যে এইখানে মিতা বা বলবো আজকের জ্যোতির্গময় উৎসবের কর্তৃপক্ষ আমাকে যে আমন্ত্রণ জানিয়েছেন এখানে 2টি কথা বলার জন্য, যোগ্যতা আমার কতটুকু আছে জানেন না, তবে আমি মনে করি এটা আমার বিরাট সৌভাগ্য। এবং আজকে এখানে এসে জানতে পারলাম যে আমাদের বরাক উপত্যকার ভাষা আন্দোলনের ভাষা সেনানী সুনীল রায় মহাশয় উপস্থিত রয়েছেন।
সেটা একটা বিরাট প্রাপ্তি আমার কাছে। এখানে রয়েছেন যাদের বই উন্মোচিত হবে ৮০ ঊর্ধ্ব বয়সের, আমি বয়সের কথা বলছি না, ৮০ ঊর্ধ্ব বয়স হলেও বয়সে কিন্তু নবীন। তো সুতরাং এই যে তাদেরকে দেখতে পেলাম, তাদের যে উৎসাহটা দেখতে পেলাম, সেগুলো আমার কাছে একটা বড় প্রাপ্তি। তো আমি চেষ্টা করব সংক্ষেপে, তপোদীপ স্যার একটু আগেই বলে গিয়েছেন বিষয় সম্বন্ধে। আসলে বিষয়টা হচ্ছে বরাক উপত্যকার বাংলা সাহিত্য সৃষ্টি ও মননের অপর পরিসর, বিশাল একটা বিষয়। তো সেই বিশাল বিষয়টাকে নিয়ে বলা সেটা তো সম্ভবই নয়। তো সুতরাং আমি আমার সুবিধা মতো করে একটা তার মধ্য থেকে একটা নির্দিষ্ট বিষয়কে আমি বেছে নিয়েছি, জানি না কতটুকু বলতে পারবো। সেই বিষয়টি হচ্ছে বরাক উপত্যকার বাংলা গল্প বিশ্ব মহিলা গল্পকারদের অবদান। আসল কথা যেটা দাঁড়াচ্ছে বরাক উপত্যকার মহিলা গল্পকার এবং তাদের রচিত গল্প। তো এইখানে একটা কথা পরিষ্কার করে দিচ্ছি যে লিঙ্গভিত্তিক সাহিত্যিক কিংবা সাহিত্যের মূল্যায়ন কখনোই সঙ্গত নয়, সেটা আমিও বিশ্বাস করি। এবং বিশ্বাস করার পরেও এ কথাটিও সত্য যে মহিলাদের চাওয়া পাওয়ার আরম্ভটা অনেক বিলম্বে। মহিলাদের যাবতীয় অর্জন কোনোটাই কিন্তু মসৃণভাবে হয়নি, তার যাবতীয় অর্জন সংঘর্ষের ফসল। সুতরাং সেই দিক থেকে বিচার করেই বরাক উপত্যকায় মহিলাদের লেখালেখি, কবিতার কথা অনেকটাই বলে দিয়েছেন, অনেকটাই আলোচনায় এসে গেছে স্যারের। আমি গল্পকার সকলের নাম উল্লেখ করতে পারবো না, সবার গল্প নিয়েও আলোচনা করতে পারবো না, কিন্তু চেষ্টা করব একটা মোটামুটি চালচিত্র তুলে ধরার। তো যে জায়গাতে এই যে মহিলাদের বললাম যাবতীয় অর্জনটাই হচ্ছে সংঘর্ষের ফসল, বিশেষ করে এই বরাক উপত্যকা যেটা বাংলা সাহিত্যের বৃহত্তর পটভূমি থেকে অনেক দূরে অবস্থিত একটি প্রান্তীয় অঞ্চল, শুধু প্রান্তীয় অঞ্চল নয়, স্বাধীনতা পরবর্তী কাল থেকে যে বিচিত্র এবং জটিল জীবন প্রবাহের মধ্য দিয়ে চলতে হচ্ছে এখানকার অধিবাসীদের, এই অবস্থায় এই অঞ্চলে মহিলাদের পারা এবং না পারা এখনো দোদুল্যমান অবস্থায় রয়েছে। তবুও এত সীমাবদ্ধতা এবং প্রতিবন্ধকতার মধ্যেও আমরা দেখছি, অর্থাৎ আমরা যদি একটু ধারাবাহিক এই অঞ্চলের সাহিত্যের পর্যালোচনা করি, আমরা দেখতে পাই এই সীমাবদ্ধতা প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও এই অঞ্চলের নারী জীবন প্রায় শতাব্দী কাল আগেই উন্মেষিত হয়েছে নারী সত্তা। আর বর্তমান সময়ে এই অঞ্চলের নারীরা লেখালেখিতে ব্যাপৃত রয়েছেন, কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ বিভিন্ন রচনার সঙ্গে যুক্ত রয়েছেন। এবং শুধু তাই নয়, এই অঞ্চলের মহিলারা লিটল ম্যাগাজিন সম্পাদনার সঙ্গে যুক্ত রয়েছেন। কেউ বা 25তম সংখ্যা প্রকাশ করছেন, কেউ বা 18তম সংখ্যা প্রকাশ করছেন। আমাদের সামনে যিনি রয়েছেন আজকে উৎসবের মূল কর্মকর্তা মিতার কথা তো সেখানে বলতেই হয়। প্রথমে নূতন দিগন্ত একটা লিটল ম্যাগাজিন হিসাবে সে শুরু করেছিল, পরবর্তীতে একটা প্রকাশনী সংস্থা, এবং সেই প্রকাশনী সংস্থা সে এতদিন থেকে চালিয়ে যাচ্ছে। এবং বিভিন্ন এই যে রাইটার্স ওয়ার্ল্ডের কলকাতার পক্ষ থেকে আপনারা এসেছেন, একটা সংযোগ তৈরি করা
যে সংযোগটা সাহিত্য সৃষ্টির জন্য খুব বেশি জরুরি, সেটা সে করতে পেরেছে। এখন আসছি একটু আমাদের এই অঞ্চলের কথা, যেহেতু পরিসর কথাটি রয়েছে, কারণ সাহিত্য চর্চা দেশকাল নিরপেক্ষ নয়, এবং দেশকাল নিরপেক্ষ নয়, বরঞ্চ বলা যেতে পারে দেশকালটা খুব বেশি গুরুত্বপূর্ণ সাহিত্য চর্চার ক্ষেত্রে। যিনি লিখছেন, অর্থাৎ যে আমি বা যে ব্যক্তি লিখছেন, সেই ব্যক্তির ব্যক্তিত্ব তৈরি করে দিচ্ছে তার চারপাশের পরিবেশ এবং সমাজ, এবং সেইখান থেকে সে তার কি বলবো ব্যক্তি মানসিক অভিজ্ঞতা অর্জন করছে, এবং সেই ব্যক্তি মানসিক অভিজ্ঞতাটা তার সৃষ্টি কর্মের ক্ষেত্রে একটা প্রভাব ফেলছে। সুতরাং এইখানেই পরিসর কথাটা চলে আসছে। আর আমাদের বরাক উপত্যকার পরিসর, আমাদের স্যার কিছু আগে বলে গিয়েছেন যে দেশভাগ পরবর্তীকালে এই অঞ্চলের যে বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাদের এতদ অঞ্চল, দেশভাগ পরবর্তীকালে ছিন্নমূল মানুষের একটা প্রবাহ, সেই সমস্ত মানুষের নূতনভাবে মাটিতে পা শক্ত করে সংস্থাপনের জন্য যে সংগ্রাম, সেগুলো তো ছিলই। সেগুলো কাটিয়ে উঠতে না উঠতেই ভাষার জন্য শহীদ হতে হয়েছিল এতদ অঞ্চলের বাঙালিদের। শহীদের রক্তস্নাত ভূমি আমাদের এই বরাক উপত্যকা। এরপর তো আছেই সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে অস্তিত্ব অনস্তিত্বের সমস্যা, এক দহন জর্জর সমস্যা। বিদেশি বিতাড়ন, এনআরসি, বিদেশি নোটিশ, ডিটেনশন ক্যাম্প, এইগুলো নিয়ে সর্বদাই কিন্তু আমাদের একটা সমস্যার সম্মুখীন থাকতে হয় যে আমার আমিত্ব, আমার অস্তিত্বটা কোথায়। যে এইরকম যে একটা পরিসর রয়েছে আমাদের এতদ অঞ্চলে, শুধু বরাক উপত্যকা তথা সমগ্র আসাম, উত্তর পূর্বাঞ্চলও বলা যায়। তো এই যে সমস্যা জর্জরিত একটা অঞ্চল, সেই অঞ্চলের যারা লেখক, যারা সৃজনশীল মানুষ, তারা যে লেখালেখি করছেন, এই পরিসরটা কি তাদের লেখালেখিতে প্রভাব ফেলছে? এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসতেই পারে। তো যেহেতু আমি গল্প নিয়ে আলোচনা করব, তো প্রথমেই যে আমাদের এতদ অঞ্চল এইরকম একটা অঞ্চল, তো সুতরাং সেইখানে গল্প নিয়ে আলোচনা করতে গেলেই যে আমাদের এতদ অঞ্চলে প্রথম গল্প কোনটি, প্রথম গল্প লেখককে আমরা বলতে পারবো না সুনিশ্চিতভাবে। কারণ এই অঞ্চলে ছোট গল্প কিংবা গল্পকারদের যে নথি, সেইভাবে নথিকরণ হয়নি। তো সেইভাবে নথিকরণ না হওয়ার ফলেই সে ধরনের একদম সুনিশ্চিত নির্দিষ্ট কোনো তথ্য আমরা পাই না, ধারাবাহিক ইতিহাস নির্মাণও সম্ভব হয় না। তবে এটা নিশ্চিত করে বলা যায়, বিভিন্ন গবেষণায় যেটা ধরা পড়েছে, নিশ্চিত করে বলা যায় যে এতদ অঞ্চল থেকে প্রকাশিত শ্রীভূমি পত্রিকা 1915, শিক্ষা সেবক 1925, ভবিষ্যৎ পত্রিকা 1927, এই তিনটি পত্রিকায় কিছু গল্প প্রকাশকে লক্ষ্য করে বলা যায় যে এই অঞ্চলে গল্প রচনার প্রস্তুতি পর্বের একটা সূচনা সেই সময়ে হয়েছিল। পরবর্তীতে স্বাধীনতা পরবর্তীকালে যখন নূতন উদ্যমে 50-এর দশকে কিছু কিছু পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে, লিটল ম্যাগাজিন পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে, কিন্তু সেখানেও দেখা গেল অধিকাংশ পত্রিকা কবিতা পত্রিকা। কবির শহর শিলচর বলেই খ্যাত ছিল তখন। গল্প প্রকাশ করার তেমন কোনো মাধ্যম ছিল না। পরবর্তীতে আমরা দেখছি
অনিশ পত্রিকা, শতক্রতু পত্রিকার কথা স্যার বলে গিয়েছেন। অনিশ পত্রিকা গল্প রচনার একটা সুযোগ তৈরি করে দিয়েছিল এবং সেই সময় যে নিজস্ব অঞ্চলের যে সমস্যাগুলো রয়েছে সেই নিজস্ব অঞ্চলের কথা বীজের উৎসকে বা গল্প বীজের উৎসকে কথা বয়নে নিয়ে আসার বা কথা বয়নে নিয়ে আসার একটা দায়িত্ব, যে গল্পটা লিখব নিজস্ব অঞ্চলের গল্প বীজের উৎসকে কথা বয়নে বুননের একটা দায়িত্ব নিয়ে শ্যামলেন্দু চক্রবর্তী সম্পাদনায় প্রকাশিত হয়েছিল অনিশ পত্রিকায়। একটা ছোটখাটো কি বলবো, গল্প আন্দোলনের ঢেউ এসে লেগেছিল। একটা গল্প আন্দোলনেরও সূচনা হয়েছিল অনিশ পত্রিকাকে কেন্দ্র করে। এবং এইখানে বলার কথা এটাই যে 1969 খ্রিস্টাব্দে অনিশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। 70 সালে একটা শারদীয়া সংখ্যা প্রকাশিত হয়েছিল এবং সেইখানে 15 জন গল্পকারের সঙ্গে একজন মহিলা গল্পকারেরও সন্ধান সেখানে পাওয়া গেছে। সন্ধ্যা সাহা তার নাম। এত আলোচনায় আর যাচ্ছি না যে সেই সময় থেকে স্বাধীনতা পরবর্তীকালে আমরা পেয়ে যাচ্ছি মহিলা গল্পকারদের। পরবর্তীতে অনিশ পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার পর শতক্রতু পত্রিকা, স্যার বসে আছেন এখানে, যে তপোধীর ভট্টাচার্য মহাশয় ভাস্করানন্দ নামে এবং সঙ্গে ছিলেন মিথিলেশ ভট্টাচার্য, দুজনের মিলিত সম্পাদনায় শতক্রতু পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। এবং সেই শতক্রতু পত্রিকায় যারা গল্প লেখা শুরু করেছিলেন তারা তাদের একটা কি বলবো, যে সমস্ত ধরনের প্রতিবন্ধকতাকে সরিয়ে রেখে সেই তরুণেরা আবেগ এবং উন্মাদনায় তারা একটা নূতন অন্বেষণ, নূতন কিছু অন্বেষণের আকাঙ্ক্ষায় তারা তাড়িত ছিলেন, নূতন নূতন পরীক্ষা নিরীক্ষায় ব্রতী হয়েছিলেন। এবং সেই পত্রিকা সন্ধান করলে আমরা দেখি সেই নূতন অন্বেষণের শরিক হয়েছিলেন মহিলা গল্পকাররা। সেটা 1973 সালে। অনেকেই লিখেছেন, উল্লেখ করার মতো দুজনের নাম আমি বলছি। একজন ছিলেন অনুশ্রী সেন, দ্বিতীয়জন কৃষ্ণা মিশ্র, বর্তমানে তিনি দিল্লি প্রবাসী। এবং দুজনেরই কিন্তু লেখার হাত, কবজি বলেছেন বলবো না, হাতটা বলবো কিনা জানি না, কলমটা বলিষ্ঠ ছিল। কলমের কথা বলা যায়, বলিষ্ঠ কলম ছিল অনুশ্রী সেনের, কিন্তু অকাল প্রয়াণের ফলে সব রকমের সম্ভাবনায় চিরতরে স্তব্ধ হয়ে যায়। কৃষ্ণা মিশ্র এখনো দিল্লিতে বসবাস করছেন, সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন তার, কিন্তু বরাকের সঙ্গে যোগাযোগটা এখন আর ততটা নিবিড় নেই। কিন্তু নির্দিষ্ট আঙ্গিকে কিভাবে গল্প বীজকে বপন করতে হয় সেটা তিনি তার লেখনীর মধ্য দিয়ে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। তো সেই 70-এর দশকের কথা বললাম। পরবর্তীতেও কিন্তু আমরা দেখি শুধু অনিশ এবং শতক্রতু পত্রিকা নয়, আমাদের বরাক উপত্যকার সাহিত্য কিন্তু বর্তমানেও লিটল ম্যাগাজিন নির্ভর। অশেষ ভূমিকা এখনো রয়েছে লিটল ম্যাগাজিন। তো সেইখানেও প্রচুর বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন বা ক্ষীণ আয়ু লিটল ম্যাগাজিনের মধ্যে যে ক্ষীণ আয়ু কিছু লিটল ম্যাগাজিন, স্কুল কলেজের ম্যাগাজিন, এর বাইরেও ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক গল্পের সন্ধান পাওয়া যায়। আর আমরা যেটা বরাক উপত্যকার গল্পের ক্ষেত্রে দেখছি যে অনিশ, শতক্রতু, সাহিত্য পত্রিকা, আমাদের সমকাল, সর্পিল, প্রতিশ্রুত ইত্যাদি লিটল ম্যাগাজিন, আরো অনেক পত্রিকা আছে। লিটল ম্যাগাজিনকে প্রকাশ মাধ্যম করেই বরাক উপত্যকার ছোট গল্পের কি বলবো, বীজ বপন, অঙ্কুর উদ্গম এবং বৃক্ষে পরিণত হওয়া।
এখন সরাসরি চলে আসি, মহিলা গল্পকারদের কথা একটু একটু বলা হয়ে গেছে। এখন মহিলা গল্পকারদের ক্ষেত্রে আলোচনা বেশি লম্বা করা যাবে না, অনেক ডিটেলস হয়ে যাবে, তাই আমি খুব সংক্ষেপে সারব যে আমরা যদি একটু ধারাবাহিকভাবে ধরি, মহুয়া চৌধুরীর নাম বরাক উপত্যকার যারা আছে তাদের কাছে তো খুবই পরিচিত, প্রবীণ লেখিকা। তো মহুয়া চৌধুরী তিনি তার মেয়েবেলাতেই কিন্তু স্কুলের ম্যাগাজিনে গল্প লেখা দিয়ে শুরু করেছিলেন এবং পরবর্তীতে 70-এর দশকে গল্প লেখালেখিতে হাত পাকিয়েছিলেন তিনি। বর্তমানে কবিতা বেশি লেখেন। তো সেই মহুয়া চৌধুরীর একটি গল্প, 70-এর দশকের লেখক। আমাদের এতদ অঞ্চলে মাঝে মাঝে কিছু কথা চলে আসে, এতদ অঞ্চলে কিন্তু মহিলা গল্প সংকলন বেশ অনেকগুলি আছে। গল্প পঞ্চদশী বলে একটি মহিলা সংকলন, মহিলা গল্পের সংকলন প্রকাশিত হয়েছে সবচেয়ে প্রথম, যেটা 1997 খ্রিস্টাব্দে। পরবর্তীতে আরো অনেকগুলি গল্প সংকলন প্রকাশিত হয়েছে। তো সেখানে মহুয়া চৌধুরীর একটা গল্প রয়েছে, গল্পটির নাম অপারেশন। এবং এটা একটা অসাধারণ একটি গল্প। সেই গল্পের মধ্যে কাহিনী তেমন কিছু নেই, একটা পটভূমি হিসাবে রয়েছে অপারেশন থিয়েটার, এবং সেখানে সার্জন আছেন, ছুরি কাঁচি যন্ত্রপাতি আছে, নার্স আছেন, রোগিণী আছেন। সেই পটভূমিতে যিনি রোগিণী, তার স্বগত সংলাপ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মধ্য দিয়ে গল্পটি অন্য মাত্রা যোগ হয়েছে গল্পটিতে। এবং এইখানে অপারেশন দেখিয়েছেন, সেই অপারেশনটা হচ্ছে যে এখানে দেখিয়েছেন যন্ত্র সভ্যতা বা যান্ত্রিকতা এবং প্রেম ভালোবাসা, এবং যান্ত্রিকতা প্রেম ভালোবাসা এগুলোর একটা কাঁটা ছেঁড়া চলছে বর্তমান সময়ের প্রেক্ষিতে। তার একটা কাঁটা ছেঁড়ার একটা মুহূর্ত তিনি তৈরি করেছেন। এবং শেষ পর্যন্ত আমরা দেখছি যে যান্ত্রিকতাকে অতিক্রম করে মানবিক যে একটা আরতি, সেই মানবিক আরতিটাই গল্পের প্রধান হয়ে উঠেছে। এবং এইভাবে আমরা পরবর্তীতে যদি যাই, আমরা দেখব মহুয়া চৌধুরী, তার পরবর্তীতে আমরা পাচ্ছি দীপ্তি দেব, নামগুলো সব মনে পড়ছে না, দীপালি দত্ত চৌধুরী, এরকম অনেকের নাম। দীপ্তি দেবের একটা গল্পের উল্লেখ করব, পরিসর কথাটা যখন আমি উল্লেখ করেছি, লোহিত তীরের কান্না। তিনি কিন্তু দীপ্তি দেবের কিন্তু অনেক গল্প কলকাতার ওই কিছু একটা মহিলা সমিতির পক্ষ থেকে বেশ কিছু গল্প তার প্রকাশিত হয়েছে। তার বেশ কিছু গল্প অসমীয়া ভাষায় অনুদিতও হয়েছে। বেশ ভালো গল্প লিখেছেন। লোহিত তীরের কান্না কথাটা বলবো এই কারণেই বলবো, পরিসর কথাটা যেহেতু এসেছে, যে আমরা কি পরিসরের মধ্য দিয়ে যাচ্ছি, কি পরিসরের মধ্য দিয়ে সৃজন কর্মগুলো চলছে। লোহিত তীরের কান্না একটা গল্প, এবং সেইখানে দেশভাগে যারা ছিন্নমূল হয়ে এপারে আসা কিছু খেটে খাওয়া মানুষ ব্রহ্মপুত্র চর এলাকায় বসতি স্থাপন করেছিল। বিদেশি বিতাড়ন আন্দোলনের প্রেক্ষাপটে কিভাবে তাদেরকে উচ্ছেদ শুধু করা হয়নি, বসতবাটি শুধু জ্বালিয়ে দেওয়া হয়নি, কিভাবে জীবন্ত দগ্ধ হতে হয়, রক্তমাংসের মানবকে, তারই বাস্তবকে তিনি নির্মাণ করেছেন তার এই গল্পের মধ্যে। তো এইভাবে আমরা অনেক মহিলা গল্পকারকে আমরা পাই। ঝুমুর পান্ডের নাম আপনারা নিশ্চয়ই অনেকেই শুনেছেন। ঝুমুর পান্ডে, জয়া দেব, বিজয়া দেব, স্বপ্না ভট্টাচার্য, আপনারা অনেকেই নাম শুনেছেন। সকলের গল্প আমি সেভাবে আলোচনায় হয়তো যেতে পারবো না, সময়ও দেবে না, আমারও তেমন প্রস্তুতি নেই। তো এই যে ঝুমুর পান্ডে, তিনি তার সেই চা বাগান অঞ্চলের খেটে খাওয়া বিপন্ন দরিদ্র মানুষের
তাদেরকে নিয়ে লিখছেন এবং সেই খেটে খাওয়া মানুষের যে বিপন্নতার কথা তিনি তার গল্পের মধ্য দিয়ে তুলে ধরছেন এবং প্রকৃতি সেখানে আসছে তাদের জীবনের সঙ্গে মাটিলগ্ন হয়ে, এবং সেইখানে তিনি একটা প্রতিবাদী ভূমিকা মাঝে মাঝেই দেখা যাচ্ছে যে চা বাগান মালিক কিভাবে শোষণ করছে শ্রমিকদের, মালিকের বিরুদ্ধে একটা প্রতিবাদ, কখনো বা সেই প্রতিবাদ বিচার ব্যবস্থার যে একটা নগ্ন দিক সেটাকে তুলে ধরছেন। তো এই সমস্ত প্রতিবাদ অনেক কিছুই আছে, বিভিন্ন ধরনের গল্প লিখেছেন চা জনজাতিদের নিয়ে, এবং সেটা সম্ভব হয়েছে তার আমাদের এই যে বরাক উপত্যকা অঞ্চলটাই কিন্তু বাঙালি অধ্যুষিত অঞ্চল হলেও এইখানে বিভিন্ন জনজাতি মানুষের বসবাস। সেখানে মণিপুরি, মার, নাগা, এই ধরনের আরো অনেক আছে, চা জনজাতি আছে, বিভিন্ন মানুষের বসবাস। তো তাদেরকে নিয়ে গল্প লেখা হয়েছে এবং যেখানে একটা প্রতিবাদী মানসিকতার পরিচয় আমরা পাচ্ছি, কিন্তু অতি বাস্তবসম্মতভাবে দেখা যাচ্ছে দুর্বলের এই প্রতিবাদটা সেভাবে জোরদার হয়ে দাঁড়াচ্ছে না। দুর্বলের এই প্রতিবাদ এখানে প্রভাবশালী যে চা মালিকেরা আছেন তাদের কাছে মাথা নুয়ে পড়ে যাচ্ছে, এবং এটাই তো বাস্তব, অতি বাস্তবসম্মতভাবে সেগুলো তুলে ধরেছেন। আবার বাবরি মসজিদ ধ্বংসের পর যে সাম্প্রদায়িক দাঙ্গা, আমাদের এতদ অঞ্চলের আরেকটা বৈশিষ্ট্য, চোরাগুপ্তা একটা স্রোত চলতে থাকে, এখানে হিন্দু মুসলমানের একটা সহাবস্থান রয়েছে, কিন্তু একটা চোরাগুপ্তা স্রোত থেকেই যায় সবসময় সাম্প্রদায়িকতার। কেউ যদি উস্কে দেয় সেটা উস্কে আগুন জ্বলে যায়। তো সেই বাবরি মসজিদ ধ্বংসের পরিপ্রেক্ষিতে যখন সাম্প্রদায়িক দাঙ্গার একটা আবহ তৈরি হয়েছিল, একটা গল্প লিখছেন চা জনগোষ্ঠীর মানুষকে নিয়েই, কৃষ্ণমণি হাটে, সাম্প্রদায়িক দাঙ্গার গল্প। কিন্তু পরিণতিতে দেখা যায় গল্পটি আর সাম্প্রদায়িকতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, গল্পটি হয়ে উঠেছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। তো এইভাবে ঝুমুর পান্ডে শুধুমাত্র চা জনজাতি নিয়ে গল্প লিখেছেন তা নয়, মধ্যবিত্ত ভদ্র শ্রেণীর মানুষের মেকি ভণ্ডামিকেও তিনি তার বিভিন্ন গল্পের মধ্য দিয়ে তুলে ধরেছেন। দেশভাগকে কেন্দ্র করেও তার গল্প রয়েছে। মুখ্যদা সুন্দরীর হারানো প্রাপ্তি, খুব সুন্দর কোলাজ টাইপের একটি গল্প, স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া দেশের কথা, খুব সংবেদনশীল পাঠকের কাছে খুব বেশি সমাদৃত। যে মুখ্যদা সুন্দরীর দেশ হারানোর গল্প হয়ে সেটা থাকে না, সেটা সব দেশ হারানো সকলেরই গল্প হয়ে ওঠে। বরাক উপত্যকার আরেকজন উজ্জ্বল ব্যক্তিত্ব বরাকের গল্প ভুবনে স্বপ্না ভট্টাচার্য। কাহিনী নির্মিতির দিক দিয়ে কিংবা বিষয় বৈচিত্র্যের দিক দিয়ে যে কয়জন ব্যতিক্রমী গল্পকার রয়েছেন বরাক উপত্যকায়, তাদের অন্যতম স্বপ্না ভট্টাচার্য। এবং তার উজান গল্পটি বিখ্যাত, দেশভাগকে কেন্দ্র করে লেখা, নূতন মাটিতে পা কিভাবে সংস্থাপন করতে হবে সেই সংগ্রামের কাহিনী, এবং দীর্ঘকালব্যাপী একটা সময়কে তিনি ধরেছেন। সময় সচেতন, সমাজ সচেতন একজন লেখিকা। এবং কেবলমাত্র যে দেশভাগকে নিয়ে গল্প লিখেছেন, কেবলমাত্র এই পরিসরকে কেন্দ্র করে গল্প লিখেছেন তা নয়, এমন কিছু গল্প আছে সেটা যে কোনো জায়গার গল্প হতে পারে। দুঃসময় গল্প, আবর্ত গল্প, তার নোটবুক বলে একটি গল্প, সেই গল্পের গঠনটাও সম্পূর্ণ আলাদা। যেখানে আজকের দিনে আমাদের একান্নবর্তী পরিবার ভেঙে যাচ্ছে, যেখানে বৃদ্ধ বয়স্করা অন্যের কাছে বোঝা হয়ে দাঁড়াচ্ছেন,
এবং বৃদ্ধ বৃদ্ধাদের জীবনটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে, এরকম একটা বিষয়কে নিয়ে আমি ডিটেলস যাচ্ছি না, বিষয় একটু একটু তুলছি। সেই নোটবুক গল্পের মধ্য দিয়ে সেই কাহিনীটা বৃদ্ধ বৃদ্ধাদের যে বৃদ্ধ হয়ে গেলে পর স্বজন পরিজনদের কাছ থেকে আলাদা হয়ে গিয়ে তাদের যে অবস্থাটা দাঁড়ায়, সেই অবস্থার গল্প। সেটা কি বরাক উপত্যকার গল্প, শুধু কি এই পরিসরের গল্প? সেটা বর্তমান সময়ের গল্প। সেই সময়টাকে তিনি ধরছেন। দুঃসময় গল্পটাও সেরকম বর্তমান প্রজন্মকে তিনি তুলে ধরছেন। আমি আরো দু একটি গল্পের কথা বলবো, বেশি কথায় যাচ্ছি না। যে শর্মিলা দত্ত, মাঝখানে অনেককে গ্যাপ দিয়ে দিয়েছি, তবুও পরবর্তীতে আমি একটু নাম উল্লেখ করব। শর্মিলা দত্ত বেশি দিন হয়নি লিখছেন, 2000 সাল থেকে লিখছেন। এখানে আরেকটি কথা আমি বলবো, 2000 সাল থেকে একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে মহিলা গল্পকারদের একটা স্ফুরণ লক্ষ্য করা যায়, বা শুধু গল্প নয়, গল্প কবিতা সবকিছুর ক্ষেত্রে যে মহিলাদের লেখালেখির একটা স্ফুরণ লক্ষ্য করা যায় 2000 সালের পর থেকে। তার একটা কারণ হচ্ছে প্রচুর মহিলা সাহিত্য সংগঠন তৈরি হয়েছে এবং প্রতিটি সাহিত্য সংগঠনের মুখপত্র প্রকাশিত হয়, এবং সেই মুখপত্রের লেখালেখির শুরু এবং মুখপত্রে লেখালেখির শুরুর পর থেকে অন্যান্য বিভিন্ন লিটল ম্যাগাজিনে তারা লিখতে শুরু করেন, এবং সেই সময় থেকে গল্প, কবিতা, প্রবন্ধ, বিভিন্ন ধরনের সাহিত্য সৃজনে মেয়েরা কিন্তু খুব বেশিভাবে এগিয়ে এসেছিলেন। তো শর্মিলা দত্ত সেরকম 2000 সাল থেকেই লিখছেন। বর্তমানে তিনি অনুগল্প লিখতেই বেশি ভালোবাসেন। অনুগল্পের অনেকগুলি সংকলন প্রকাশিত হয়েছে এবং ছোট গল্পের তার সংকলনও রয়েছে, নিঝুম মাইলং দিশা, শস্য আবাহন। তো এই যে শর্মিলা দত্তের গল্পের স্টাইলটা সম্পূর্ণ আলাদা। সেখানে কোলাজ ধর্মী গল্প তিনি লেখেন, টুকরো টুকরো অনুষঙ্গ যোগ করে তিনি গল্প লিখছেন, খুব মেধাদীপ্ত গল্প তিনি লিখছেন, এবং এই পরিসরটাও এসে যাচ্ছে তার কোনো কোনো গল্পের মধ্যে আলাদা পরিসরে, যেখানে ওই যে বললাম নির্বিকার থাকা সম্ভব নয়, সুতরাং কিছু কিছু গল্পে সেগুলো আসবেই। তার দেশবাড়ি গল্পটা আছে, দেশভাগ নিয়ে লেখা, কলকাতার লেখকরা দেশভাগ নিয়ে গল্প লিখছেন, বরাক উপত্যকার যারা দেশভাগ নিয়ে গল্প লিখছেন তাদের ব্যক্তি মানসিক অভিজ্ঞতা থেকে তারা লিখছেন, বাইরে থেকে শুনে লিখছেন না। সুতরাং সেই গল্পগুলোর আবেদন, রসাবেদনটা সম্পূর্ণ আলাদা, যা সকলের গল্প হয়ে উঠছে। তো দেশভাগ নিয়ে গল্প লিখছেন, আবার সেই নেলির হত্যাকাণ্ড নিয়ে গল্প লিখছেন, দিমাল নামটাও ভুলে গেছি, দিমালপাড়ের তারাবানু বা এরকম একটা কিছু গল্প লিখছেন, বা বিভিন্ন ধরনের বর্তমান সময়টাকে তিনি, বর্তমান সময় এবং সমাজ সচেতন একজন লেখিকা, তার বাচন খুব তীক্ষ্ণ, বিস্তারে তিনি বিশ্বাস করেন না, কম কথায় ব্যঞ্জনাধর্মী লেখা লেখেন শর্মিলা দত্ত। তিনি যেখানে লেখেন যে মানবী দৃষ্টিকোণ দিয়ে যখন তিনি লিখছেন যে আজকালকার দিদিদের কম্পিউটার সায়েন্সের ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বর্তমান সময়েও কড়াইয়ের মধ্যে তেল, হলদি, নুন, মশলার সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে, তখন সেখানে একজন, এই যে বর্তমান সময়ে আমরা বলি মেয়েরা অনেক অগ্রসর হয়ে গেছে, কিন্তু এই যে মেয়েদের ডিগ্রিগুলো উনুনে কড়াইয়ের মধ্যে তেল মশলায় ভাজা হয়ে যাচ্ছে, সেই জায়গাতে কিন্তু আমরা প্রতিবাদী মানবী দৃষ্টিকোণটাকে লক্ষ্য করতে পারি। এবং আরো বিভিন্ন বিষয় নিয়ে শর্মিলা দত্ত গল্প লিখছেন বর্তমান প্রজন্মের মেঘমালা দে, মঞ্জরি হীরামণি রায়, গল্প লিখছেন আদিমা মজুমদার। সবারই কিন্তু গল্প লেখার স্টাইলটা আলাদা, প্রত্যেকের আলাদা। মেঘমালা দে মহন্ত যেখানে গল্প লিখছেন অত্যন্ত মেধা সম্পন্ন
এবং বুদ্ধিদীপ্ত একটা বিশ্লেষণ রয়েছে তার গল্পের মধ্যে, এবং তারও গল্প গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই যে আমরা আগে বললাম অস্তিত্ব অনস্তিত্বের সমস্যা, তার একটি গল্প রয়েছে কাগজের দেশ। একজনের ডি নোটিশ এসেছে, পকেটে নিয়ে সে চলছে, এবং আমরা যদি ভালো করে পড়ি, আমরা যারা বরাক উপত্যকার রয়েছি তারা কিন্তু তার গল্পের প্রধান চরিত্রটাকেও চিনে নিতে পারব। তো এই যে ডি নোটিশ নিয়ে, যে নোটিশটাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিতে পারে, আজকের পত্রিকাতে দেখলাম যে গোয়ালপাড়ার ডিটেনশন ক্যাম্পের এত দুরবস্থা কেন, সুপ্রিম কোর্টের প্রশ্ন। তো ডিটেনশন ক্যাম্পের অবস্থাটা কেমন হতে পারে? তো এই ডিটেনশন ক্যাম্পে যাওয়ার একটা আতঙ্ক কিন্তু আমাদের তাড়া করে বেড়ায় প্রতি মুহূর্তে। তো সেই স্বদেশ কাগজের দেশ, কাগজের উপর নির্ভর করছে। তো তাকে লিগেসি ডাটা খুঁজে বার করতে হবে। ভানুমতির দেশ বলে একটি গল্প আছে শর্মিলা দত্তের, মেবি তার মায়ের দেশ খুঁজে বেড়াচ্ছে। শর্মিলার গল্পের স্টাইলটা একটু অন্যরকম, কিন্তু তার মধ্যেও কিছু একটা ইঙ্গিত আছে। তো এই যে লিগেসি ডাটা খুঁজে বেড়াতে হবে আমার অস্তিত্বের প্রমাণের জন্য, সেইগুলো আমাদের এতদ অঞ্চলের গল্পের মধ্যে উঠে আসছে। মহিলারাও কিন্তু সচেতনভাবে সেইগুলোকে তাদের গল্পের মধ্যে নিয়ে আসছেন। আদিমা মজুমদার গল্প লিখছেন, মুসলমান সমাজের যে সমস্ত সংস্কার প্রথা মেয়েদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তার বিরুদ্ধে তিনি কলমটা চালিয়েছেন। যদিও নির্মিতি বা আঙ্গিকের দিকে তার নজরটা একটু কম, বাস্তব সত্যটাকে প্রকাশ করার দিকেই ঝোঁকটা তার বেশি। মঞ্জুরি হীরামণি রায় গ্রাম বাংলার জীবন, তার প্রত্যক্ষ জীবন অভিজ্ঞতা থেকে গ্রাম বাংলার জীবনকে নিয়ে গল্প লিখছেন। শুধু গ্রাম বাংলার জীবনকে নিয়ে লিখছেন কেনই বা বলবো, কিভাবে ছোটবেলা থেকে মেয়েদের স্ত্রীলিঙ্গ নির্মাণ করা হচ্ছে, একদম সাধারণভাবে খেলনা পুতুল, অতি সাধারণভাবে সহজ সরল ভাষায় এই গূঢ় কথাটাকে তিনি, বিষয়টাকে তুলে দিচ্ছেন তার গল্পের মধ্য দিয়ে। তো এইভাবে একে একে বরাকের গল্প ভুবনে মহিলা গল্পকার হিসাবে উজ্জ্বল উপস্থিতি রয়েছে বিজয়া দেব। আমি আগে নাম উল্লেখ করিনি, 70-এর দশক থেকেই লিখছেন, ভালো গল্প লেখেন, অনেকগুলি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে, তার উপন্যাসও প্রকাশিত হয়েছে। এছাড়া উজ্জ্বল উপস্থিতি রয়েছে ফারিদা পারভিন রুনি, রীতা চন্দ, অনেকে রয়েছেন, নিবেদিতা চৌধুরী, কৃষ্ণা চৌধুরী, শর্মিলি দে, দুলনচাপা দাসপাল, আমাদের এইখানে বসে আছেন চন্দ্রিমা দত্ত। কবির কলমেও মাঝে মাঝে গল্প লেখা হচ্ছে, সেগুলো তো আর উল্লেখই করা হয়নি। অনেক গল্পকারের নাম উল্লেখ করা হয়নি, গল্পের কথাও সেভাবে বলা হয়নি। তো সময় যেহেতু কম, এতটুকুই আলোচনা করলাম যে বরাক উপত্যকায় মহিলারা সমানভাবে পুরুষের সঙ্গে একই সঙ্গে কথাগুলো আর বলবো না, মানে মহিলারাও কিন্তু গল্প লিখে যাচ্ছেন। স্যার একটা কথা বলেছিলেন, 70-এর দশকে তিনি ভাবতেন মেয়েদের মাথায় চুল এবং গুণ ছাড়া কিছু নেই। রামমোহন তো অনেক আগেই বলে গেছেন, মেয়েদের যে মাথায় বুদ্ধি নেই তার পরীক্ষাটা কে কবে নিল। আমার কথা ছিল না, আমি বলেছি আমার সময়ের ছেলেদের একটা ধারণা ছিল না, সেটা এমনি বলছি আর কথাটা, মেয়েরা উত্তর দিয়ে ফেলেছে। তো মেয়েরাও সমানতালে লিখছে। সেই 1915 থেকেই আমরা পাচ্ছি। 1892 সালে স্বর্ণকুমারী দেবীর গল্প সংকলন প্রকাশিত হয়েছিল। 1915তেই আমরা পেয়ে যাচ্ছি বরাক উপত্যকায় মহিলা গল্পকারের গল্প। খুব বেশি দিনের তফাৎ নেই। তো এইভাবে আমাদের বরাক উপত্যকার মহিলারা শুধু গল্পকার হিসাবে নয়, কবি ঔপন্যাসিক হিসাবে নিজেদের উপস্থিতিটা, মানে কি বলবো, উপস্থিতিটাকে তারা প্রকাশ করতে পারছেন অন্যের কাছে।
তো একটা কথা শুধু এখানে বলবো, বর্তমান সময়ে বরাক উপত্যকার বাংলা ছোট গল্প অনেক সমৃদ্ধ, এবং সেখানে আমি মহিলা গল্পকার যারা রয়েছেন তাদেরকে ছাড়া, তাদের গল্প ছাড়া বরাক উপত্যকার বাংলা গল্প বিশ্ব সম্পূর্ণতা পাবে না, ইতিহাসটা সম্পূর্ণ হবে না। এবং তাদেরকে শুধু মহিলা গল্পকার এই অভিধায়ও সীমাবদ্ধ রাখতে চাই না, তারা শুধুই গল্পকার, এবং পুরুষ এবং নারীর সম্মিলিত সৃজন প্রয়াসে বরাক উপত্যকার বাংলা ছোট গল্প বর্তমান সময়ে অনেক বেশি কি বলবো, বিভিন্ন গতি প্রকৃতিতে এগিয়ে যাচ্ছে। আর আরেকটা কথাও বলবো, যেটা যে বাংলা ভাষায় রচিত হচ্ছে, পরিসরটা ভিন্ন, ব্যক্তি মানসিক অভিজ্ঞতা ভিন্ন, কিন্তু বিভিন্ন বিষয়ে এখানে লেখকরা গল্প লিখছেন। এইখানে না গল্পও লেখা হচ্ছে, বিষয় বৈচিত্র্য প্রচুর রয়েছে, পরাবাস্তবের গল্পও এখানে লেখা হচ্ছে, বিভিন্ন ধরনের গল্প এখানে লেখা হচ্ছে, বিষয় বৈচিত্র্য রয়েছে। এবং বাংলা ভাষায় যেহেতু গল্প লিখছেন, বাংলা ভাষায় যে সাহিত্য রচিত হচ্ছে অপর পরিসর নয়, একটাই সাহিত্য হয়। সুতরাং আমাদের এত অঞ্চলে যারা গল্প লিখছেন তাদের এই গল্প সম্ভার, আমি অন্তত মনে করি বৃহত্তর বাংলা সাহিত্যের গল্প ভাণ্ডারই কিন্তু সমৃদ্ধ হচ্ছে। এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ সুমিতা ঘোষ, খুব সুন্দর করে আপনি বললেন, আমরা সমৃদ্ধ হলাম। তিনি সেই 1915 সাল থেকে শুরু করে মহিলাদের বিষয়টি ধরলেন এবং ছোট গল্পের বিষয়টি ধরলেন বরাক উপত্যকার। আপনারা আমাদের বরাক উপত্যকার সাহিত্য সম্বন্ধে জানলেন, মহিলাদের বিষয়ে তিনি একটা পার্ট ধরেছেন বরাক উপত্যকার সাহিত্যের। আর সম্পূর্ণ সাহিত্য, বাংলা সাহিত্য ধরা সেটা অসম্ভব ব্যাপার এই কম সময়ের মধ্যে। তো তিনি এই গল্পের বিষয়টা ধরেছেন, তাও মহিলাদের। খুব খুশি হয়েছি সুমিতাদি, তুমি মহিলাদের বিষয়টি ধরেছ, যদিও ব্যাপারটা বৃহত্তর ক্ষেত্রে ছিল, তো তুমি মহিলাদের ব্যাপারটা ধরায় পার্টিকুলার মহিলাদের সম্বন্ধে জানা গেল। তো অনেকক্ষণ ধরে ভারী ভারী আলোচনা হচ্ছে, এবারে গান হয়ে যাক, তারপরে আমরা আবার কবিতা পাঠ করব, আলোচনা শুনবো। আর আমি বিশ্বরূপা পুরকায়স্থকে বলছি, তুমি সঙ্গীত পরিবেশন করো। বিশ্বরূপা পুরকায়স্থ। সুরের আলো ভুবন ফেলেছে
নমস্কার। আজ এই রকম একটা অনুষ্ঠানে আমি আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আমি এই অঞ্চলে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিধুবাবুর একটি 4 লাইনের টপ্পা এবং তারপর আমি আব্দুল লাতিমের একটি গান আপনাদের শোনাবো। বাংলা ভাষার উপরে নিধুবাবুর এই টপ্পা আপনারা অনেকেই শুনেছেন এবং শুনে থাকবেন। খুবই বিখ্যাত এই গান, আমি আমার মতন করে চেষ্টা করছি। নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশীয় ভাষা, পুরে কি আশা আশা নানান দেশের নানান ভাষা, কত নদী সরোবর, কত নদী সরোবর, কিবা ফল চাতুরীর, কত নদী সরোবর, কিবা ফল চাতুরীর, ধারা জল বিনে প্রভু, ধারা জল বিনে প্রভু, মিটে কি তৃষা, নানান দেশের নানান ভাষা, বিনে স্বদেশীয় ভাষা, পুরে কি আশা আশা নানান দেশের নানান ভাষা। এরপর একটি আব্দুল লাতিমের গান গাইছি বাংলা ভাষার উপরে। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। কই তো যাহা আমার দাদাই, কইছে তাহা আমার বাবা, কই তো যাহা আমার দাদাই, কইছে তাহা আমার বাবাই। এখন কও দেখি ভাই, এখন কও দেখি ভাই, মোর মুখে কি অন্য কথা শোভা পায়? কও দেখি ভাই, এখন কও দেখি ভাই, মোর মুখে কি অন্য কথা শোভা পায়? ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে যায়, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে যায়। সইমু না আর সইমু না, অন্য কথা কইমু না, সইমু না আর সইমু না, অন্য কথা কইমু না। যাই যদি যাক দিব সাধের জান, এ জানের বদলে রাখুম বাপ দাদা জবানের মান। ও হো হো হো, বাপ দাদা জবানের মান। যে শুনেছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান দেশের নানান রঙে ভইরাছে মোর গান। যে শুনেছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে ভইরাছে মোর গান। ঢপ কীর্তন ভাষণ জারি, গাজের গীতার কবি সারি, ঢপ কীর্তন ভাষণ
এই বাংলাদেশের, আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়। বাংলাদেশের, আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়। পুরা আমার মুখের ভাষা কায়দা নিতে যায়, পুরা আমার মুখের ভাষা কায়দা নিতে যায়। ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে যায়, ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে যায়, ওরা আমার মুখের ভাষা কায়দা নিতে যায়। অনেক ধন্যবাদ মধুমিতা দি। এখানকার পরিবেশ যতটুকু দেখেছি, এখানকার মানুষজনের সঙ্গে যতটুকু পরিচিতি পেয়েছি, তো কখনো মনে হয়নি আমি কলকাতার বাইরে আছি, কলকাতার মধ্যেই আছি। আমি মূলত গদ্য লিখি, একটি ছোট্ট গদ্য, 200 শব্দের গদ্য আপনাদের শোনাবো, আপনাদের সাথে শেয়ার করবো আর কি। ছাঁকনি, আমার গদ্যের নাম ছাঁকনি। ছাঁকনিটা ঘাটের একপাশে রেখে ঘরে ফিরে এলাম। আমার এক কামরার ঘর, ঘুপচি জানালা, কালো রং করা। ইচ্ছে ছিল ওতে খানিকটা চাঁদের গায়ের রং লাগিয়ে ফর্সা করে নেব, হলো না। ঘাটের একধারে জলের উপর ঝুঁকে চাঁদটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তোলার চেষ্টা করছিলাম। ছাঁকনির সরু নাইলনের জালে বারবার চাঁদটা কেটে বরফির মতো হয়ে যাচ্ছিল। এক প্রকার হেরে গিয়ে ফিরে এসেছি। ঘরে ঢুকে জানলা বন্ধ করে একটা ধূপ জ্বালিয়ে বাইরে এলাম। ঠাকুরের বেদিতে ধূপ দিয়ে উঠোনের এক পাশের চাতালটায় বসলাম। চোখের উপর ধোঁয়ার জালের মতো জ্যোৎস্নার সিঁড়ি ভেঙে কুয়াশা নেমে আসছে। সামনের গাছটার মাথায় মোলায়েম সাদা চাদরের পরে কেউ যেন চুপ করে বসে আছে। তার গায়ে চাঁদের হাসিতে যেন আগামী অমাবস্যার রস লেগে রয়েছে। কার্তিকের হিমানি নামছে। আমাদের চারপাশের মশারারা রক্তের হিসেব মিলিয়ে নিতে বসেছে। আমি চাদরটা গায়ে আঁট করে গুটিসুটি মেরে গাছের উপর কুয়াশায় মোড়া কল্পিত একটি শরীরকে দেখছি। এ শরীর আমার চেনা। আমার বালিশে মাথা রেখে তাকে বহুদিন কাঁদতে শুনেছি। ঠিক কান্না নয়, বরং গোঙানি বলি। একটু আগে ছাঁকনি দিয়ে যখন চাঁদটাকে জল থেকে ছেঁকে তোলার চেষ্টা করছিলাম, জলে ঝুঁকে পড়তেই তাকে দেখেছিলাম। মুখে অনেক দিনের না কামানো দাড়ি, রুখু হয়ে ওঠা ধঞ্চের জঙ্গলের মতো ফুল চুল, বহুকাল সোজা না তাকানোর অভ্যাসে নষ্ট হতে চলা চোখের পাতা। অথচ আমি এই হেরো লোকটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ছাঁকনি দিয়ে চাঁদটাকে ছেঁকে তুলতে চেষ্টা করেছিলাম, পারিনি। বারবার সে কেটে বরফির মতো হয়ে যাচ্ছিল। মোবাইলটা চাদরের নিচে জামার খোপে ভাইব্রেশন মোডে ছিল। বের করে সবুজ চাঁদের মতো গোল চাকতিতে ঠেলে উপরে তুলে দিতেই কে যেন বলল, কেমন আছেন? কে ঠিক গলাটা বুঝতে পারছি না, তবে বেশ চেনা চেনা। আমি আবার কে? ধরুন চাঁদের কাছে হেরে কুয়াশা হয়ে গেছি, সে না হয় বুঝলাম, কিন্তু ফোন করেছেন কেন? এই হেরে যাওয়ার খবরটা কি এই মুহূর্তে একমাত্র খবর? না, ঠিক তা নয়। বলছি, ঘাটের ধারে ছাঁকনিটা পড়ে আছে একা, তার সরু সরু চৌকো ফাঁকগুলোর থেকে জ্যোৎস্না লেগে টুকটুক করে পড়ছে। আমি দূর থেকে দেখলাম, আর কিচ্ছু শোনা গেল না। তারপর দরজা খুলে ছাঁকনিতে লেগে থাকা জ্যোৎস্না আনতে ঘাটের কাছে এলাম। সত্যিই ছাঁকনিটাকে ঘিরে আলো হয়েছে। সেই আলোর ভিতর দিয়ে আবার ছাঁকনিটাকে তুলে নিয়ে আমার কল্পিত সেই কুয়াশাময় শরীরের দিকে তাকালাম। আমারই তো শরীর, কেবল মাথার উপর থেকে মুন্ডুটা আর খুঁজে পাচ্ছি না। তার বদলে একটা গোল থালার মতো আলোর চাকতি ধীরে ধীরে নেমে আসছে, ধীরে ধীরে। তারপর এক সময় নেমে এসে আমার কালো রং করা ঘরের মধ্যে চুপ করে ঢুকে গেল। নমস্কার। খুব সুন্দর গদ্য, ধন্যবাদ দেবাশিস। তিনি ছোট ছোট গদ্য লিখে থাকেন, সমৃদ্ধ গদ্য লেখার হাত তার।